আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সৃজনশীল লেখার নিয়ম নিয়ে। আজকে আমি তোমাদের বলবো কিভাবে সৃজনশীল লিখলে তোমরা 10-এ 10 পেতে পারো। তোমাদের ম্যাক্সিমামের বাংলায় কিন্তু এ প্লাসটা মিস হয়ে যায়। কি কারণে মিস হয়? এই সৃজনশীলটা ভালোভাবে লিখতে না পারার কারণে বা সঠিক নিয়মে না লেখার কারণে হয়তো তোমরা বাংলায় ভালো মার্কস পাও না এবং এ প্লাসটা মিস হয়ে যায়। তো আজকে আমরা দেখাবো কিভাবে সৃজনশীল লিখলে তোমরা সর্বোচ্চ নম্বর পেতে পারো, অর্থাৎ 10-এ 10 পেতে পারো। এবং সৃজনশীল লেখার ক্ষেত্রে সময় ম্যানেজমেন্টটা খুবই জরুরি। আমরা অনেক সময় দেখি যে দেখা যায় যে আমরা প্রথম প্রশ্নটায় অনেক বেশি সময় লাগাই ফেলি। তাতে করে কি হয়, পরের প্রশ্নগুলো আমরা বা শেষের দিকের প্রশ্নগুলো আমরা সেইভাবে সময় দিতে পারি না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, সময় ম্যানেজমেন্টটা শিখতে হবে। তো আজকে আমরা শিখব কিভাবে সময়ের মধ্যে সঠিক নিয়মে সৃজনশীল লেখা যায় এবং এভাবে সৃজনশীল লিখলে আমি আশা করি তোমরা 10-এ 10 পাবা, অন্তত 9 তো তোমরা পাবাই। তো চলো আমরা ক্লাসে চলে যাই। আর আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ইরানি আপু। চলো। সৃজনশীল লেখার সঠিক নিয়ম। সৃজনশীল আমরা কিভাবে লিখবো এবং কিভাবে সৃজনশীল লিখলে তোমরা ভালো নম্বর পাবে। সৃজনশীলে ক নম্বরে থাকে জ্ঞানমূলক এবং এটাতে থাকে 1 নম্বর। এই 1 নম্বরের জন্য আমরা এক লাইনে উত্তর করতে পারি এবং এটার এই প্রশ্নে বাড়ানোর কিছুই নাই। এক লাইনে তোমরা জাস্ট কি উত্তর চাইছে সেই কথাটা লিখে দিবা, তাহলে এখানে 1 নম্বর পাওয়া সম্ভব। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে সঠিক উত্তরটাই শুধু দেখবে এবং সেই উত্তরটার বানান যেন আমাদের ভুল না হয়ে যায়। পরের প্রশ্ন খ নম্বর হচ্ছে অনুধাবন, যেটা নম্বর হচ্ছে 2 এবং এই অনুধাবন যেহেতু 2 নম্বরের, এটাকে আমরা দুটো প্যারায় লিখতে পারি এবং দুটো প্যারার মধ্যে অনুধাবনের প্রশ্নগুলো সাধারণত এরকম হয় যে একটা লাইন দেয়া থাকবে গল্পের বা কবিতার, যে এই লাইন দ্বারা কবি বা লেখক কি বোঝাতে চেয়েছেন। তো প্রথম প্যারাটা হবে 1 থেকে 2 লাইনের, যেখানে আমরা লিখবো যে লেখক বা কবি এই লাইনটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন, যে এই জিনিসটা বোঝাতে চেয়েছেন। এবং পরের প্যারায় আমরা লিখবো যে কেন বোঝাতে চেয়েছেন বা কিভাবে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ এই যে আমরা প্রথমে একটা লাইন লিখলাম যে বা এটা বোঝাতে চেয়েছেন, সেটাই আমরা ব্যাখ্যা করব পরের প্যারায়। প্রথমে যখন আমরা লিখবো যে লেখক এই লাইন দিয়ে এটা বোঝাতে চেয়েছেন, তখন টিচার কিন্তু এখানে তোমাকে 1 মার্কস দিয়ে দিল, অর্থাৎ তুমি 1 নম্বর পেয়ে গেলে। এরপরে যখন তুমি এটা ব্যাখ্যা করলে যে কেন হলো বা কিভাবে কেন বোঝালেন, তখন কিন্তু এখানে আরো 1 মার্কস। অর্থাৎ এখানে 2-এ 2 পাওয়াটা কিন্তু খুবই ইজি, যদি তুমি এভাবে সুন্দর করে দুটো প্যারা করে জিনিসটা লিখতে পারো। তো জ্ঞান এবং অনুধাবন এই 3 নম্বরের মধ্যে 3 কিন্তু আমরা সহজেই পেয়ে যাই। আমাদের অসুবিধাটা হয় গ এবং ঘয়। গ এবং ঘয়ে আমরা ফুল মার্কস পাই না। তো গ নম্বর হচ্ছে প্রয়োগ, যেটা নম্বর হচ্ছে 3। তো এই 3 নম্বরের জন্য আমাদেরকে 3টা প্যারা করতে হবে। প্রয়োগের প্রশ্নগুলো সাধারণত এরকম থাকে যে উদ্দীপকের কোনো একটা চরিত্রের সাথে গল্পের কোনো একটা চরিত্র বা এরকম থাকে যে গল্পের কোন চরিত্রটির সাদৃশ্য দেখা যাচ্ছে বা গল্পের ওই চরিত্রটির সাথে সাদৃশ্যপূর্ণ কিনা বা কতটুকু সাদৃশ্যপূর্ণ, এই জাতীয় প্রশ্ন আমরা গ নম্বরে পেয়ে থাকি। তো গ নম্বর যেহেতু 3 নম্বরের, এটাতে আমরা 3টা প্যারা করব। তো প্রথম প্যারায় আমরা লিখব যে উদ্দীপকের এই চরিত্রটি গল্পের এই চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ বা বৈসাদৃশ্যপূর্ণ বা ওর সাথে আংশিক মিল রয়েছে বা এরকম কথা আমরা প্রথম প্যারায় লিখব। পরের প্যারায় আমরা লিখব যে বিষয়টি নিয়ে সাদৃশ্যপূর্ণ সেটা নিয়ে আমরা কয়েকটা কথা বলবো। এবং 3 নম্বর প্যারায় আমরা গল্পের কিছু বিষয় তুলে ধরবো, গল্পের সেই চরিত্রের, এবং তার সাথে উদ্দীপকের ওই চরিত্রের যে মিলগুলো রয়েছে সেটা একটা কানেকশন তৈরি করব এবং বলবো যে এই কারণেই এটা সাদৃশ্যপূর্ণ বা এই জায়গাগুলোতে এটার অমিল রয়েছে বা এই জন্য এই চরিত্রটা, উদ্দীপকের এই চরিত্রটা গল্পের এই চরিত্রটাকে রিপ্রেজেন্ট করতেছে। এভাবে আমরা 3টা প্যারায় গ নম্বরটা শেষ করব এবং 3 প্যারায় এভাবে শেষ করলে এখানে টিচার তোমাকে 3-এ 3 দিতে বাধ্য। এরপরে চলে আসি ঘ নম্বর, উচ্চতর দক্ষতা।
উচ্চতর দক্ষতায় 4 নম্বর। এই 4 নম্বরের জন্য আমাদেরকে 4টা প্যারা করে লিখতে হবে। উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো সাধারণত এরকম থাকে যে একটা লাইন দেয়া থাকবে যে এই লাইনটাকে বিশ্লেষণ করো, বা একটা সেই লাইনটা দিয়ে এরকম প্রশ্ন থাকতে পারে যে যথার্থ কিনা তোমার মতামত দাও, বা এটার সাথে তুমি একমত কিনা এবং কেন সেটা বিশ্লেষণ করো। এই জাতীয় প্রশ্ন আমরা কিসে পেয়ে থাকি? ঘ নম্বরে পেয়ে থাকি। তো এর জন্য ঘ নম্বরে যেহেতু 4 নম্বর, আমাদেরকে এর জন্য 4টা প্যারা করতে হবে। প্রথম প্যারায় আমরা লিখব যে সেই প্রদত্ত যে লাইনটা সেটা লিখব যে এটা যথার্থ বা এটা যৌক্তিক। এরপরে আমরা প্রথম প্যারায় আমরা লিখব যে এই জিনিসটা যৌক্তিক। পরের প্যারায় আমরা লিখব গল্পটা সম্পর্কে বলবো, গল্পটাকে খণ্ডন করতে হবে আমাদের সেকেন্ড প্যারায়। এরপরে আমরা উদ্দীপকটা খণ্ডন করব যে উদ্দীপকে এই বিষয়গুলো বলা হয়েছে এবং উদ্দীপকটা এই গল্পের যে দিকগুলোর সাথে উদ্দীপকের মিল রয়েছে। প্রথমে আমরা গল্পটা লিখবো, তারপরে আমরা উদ্দীপক সম্পর্কে লিখবো। তবে খেয়াল রাখতে হবে উদ্দীপক সম্পর্কে আমরা যখন লিখবো আমরা কিন্তু হুবহু উদ্দীপকের কথা লিখবো না, ঠিক আছে? আমরা উদ্দীপকের কথাগুলো নিজের মতো করে একটু চেঞ্জ করে লিখবো। এবং ফাইনালি চতুর্থ প্যারায় আমরা এই উদ্দীপক এবং আমাদের বইয়ের গল্প বা নাটক বা কবিতার এই বিষয়বস্তু কিভাবে মিলে গেল, কেন যথার্থ, সেটার একটা ফিনিশিং দিব, আমরা ফাইনাল টাচ আমরা দিয়ে দিব। এভাবে আমরা ঘ নাম্বারটা কয়টা প্যারায় করব? 4টা প্যারায়। এভাবে লিখলে সৃজনশীলে তোমরা 10-এ 10 পেয়ে যাবা, এবং যদি 10-এ 10 নাও পাও 9 তো তোমরা পেয়েই যাবা। এবার আসি সৃজনশীলের সময় বন্টন। সৃজনশীল লেখার ক্ষেত্রে সময় ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মোট সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং আমাদের প্রশ্ন লিখতে হয় 7টা প্রশ্ন আমাদের 2 ঘন্টা 30 মিনিটে লিখতে হয়, অর্থাৎ আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য অ্যাভারেজ সময় পাই 21 মিনিট। তো আমরা যেহেতু প্রত্যেকটা প্রশ্নের জন্য 21 মিনিট সময় পাই এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রশ্নটা লিখতে সময় একটু বেশি লাগে। প্রথম প্রশ্নটা লিখতে সময় এই জন্য বেশি লাগে কারণ প্রথমে আমাদের প্রশ্ন পড়ার একটা বিষয় থাকে, তারপর প্রথমেই আমাদের হাতের স্পিড এত বেশি থাকে না শেষের দিকেরগুলোর মতো, তারপর প্রথমের দিকে সাইন করার থাকে, খাতা মার্জিন, অনেক বিষয় কাজ করে। এই জন্য প্রথম প্রশ্নটা লিখতে কিন্তু আমাদের একটু সময় লেগেই যায়। তো আমরা প্রথম প্রশ্নের জন্য ধরবো 25 মিনিট এবং বাকি প্রশ্নগুলোর জন্য যদি আমরা 20 মিনিট করে সময় ধরে এখন থেকে অভ্যাস করি তাহলে কিন্তু আমরা টাইমটা ভালোভাবে ম্যানেজমেন্ট মানে টাইমের মধ্যে লেখাটা শেষ করতে পারবো। অনেক সময় হয় কি আমরা অনেক বেশি লিখে ফেলি, প্রথমের দিকের প্রশ্নগুলো অনেক বেশি সময় নিয়ে ফেলি, শেষে আমরা শেষ করতে পারি না বা শেষের সৃজনশীলটা আমরা ভালো করে লিখতে পারি না। তো এর জন্য আমাদের টাইম ম্যানেজমেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। লেখার সঠিক নিয়ম এই ক্ষেত্রে আমি বলি, এই যে ধরো এটা একটা পৃষ্ঠা, এক নং প্রশ্নের উত্তর। আমরা প্রথমে এটা লিখব, তোমরা চেষ্টা করবা এই লেখাটা নীল কালি ইউজ করার, যদি সেটা তোমাদের ভালো না লাগে তোমরা এটা কালো কালি দিয়েও লিখতে পারো, কিন্তু নিচে তোমরা নীল কালি দিয়ে একটা এভাবে চিকন একটা দাগ দিতে পারো, একটা কিংবা দুটো দিতে পারো যাতে খাতাটা আকর্ষণীয় দেখায়। এরপরে তোমরা কি করবা, ক নং উত্তর একইভাবে দাগ দিবা। ক হয়ে গেলে কি করবা তোমরা, খ নং উত্তর এবং নিচে এভাবে একটা করে দাগ দিবা। এভাবেই তোমরা ক নং, খ নং, গ নং, ঘ নং এভাবে করে লিখে নিচে একটা দাগ দিবে। এতে করে কি হবে, টিচারের তোমার খাতাটায় খুঁজে দেখতে হবে না যে কোথায় ক কোথায় খ। টিচার কিন্তু খুব ইজিলি দেখতে পারবে যে কোথায় তুমি কি লিখছো, এবং খাতাটা দেখতে সুন্দর লাগলে টিচারের কিন্তু আগ্রহ কাজ করে যে তাহলে দেখি যে সে কি লিখছে বা পড়ে দেখার যে বিষয়টা। এরপরে আসি যে কত পেজ করে,
কত প্যারা করে লেখা উচিত। তো আমরা অলরেডি এই কথাটা বলে ফেলছি। প্রথমে আমাদের ক নম্বরের জন্য আমরা 1 লাইনে লিখব, খ নম্বরের জন্য আমরা 2টো প্যারা করব, গ নম্বরের জন্য আমরা 3টা প্যারা করব এবং ঘ নম্বরের জন্য আমরা 4টা প্যারা করব। এবং এই যে প্যারাগুলো আমরা করব, প্রত্যেকটা প্যারার পরে আমরা 1 আঙ্গুল ফাঁকা রেখে, 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পরের প্যারা শুরু করব, যাতে বোঝা যায় যে 2টো আলাদা আলাদা প্যারা বা 3টা আলাদা আলাদা প্যারা। এবার আসি কত পেজ করে লেখা উচিত। এটা যদি একটা পেজ হয়, ওকে, এটা যদি একটা পেজ হয় আমরা চেষ্টা করব ক নং এবং খ নং একটা পেজেই আটায় ফেলানোর। এবং ক নম্বর যেহেতু আমাদের খুবই কম, 1 থেকে 1.5 লাইন, খ নম্বরেও আমাদের খুব বেশি না, প্রথমটা হয়তো 2 লাইন এবং পরেরটা 4 থেকে 5 লাইন, এবং এই পুরোটাও আমরা একটা পেজেই শেষ করব। এরপরে চলে আসবো পরের পেজে, আমরা শুরু করব গ নং, এবং এটা যেহেতু 3টা প্যারা, 1টা 2টো 3টা। তো গ নম্বরের জন্য আদর্শ লেখা হচ্ছে 1.5 পৃষ্ঠা। কতটুকু? 1.5 পৃষ্ঠা। এখন যদি তোমরা মনে করো যে আমার তো 1.5 পৃষ্ঠা হলো না, তাহলে কি আমি নম্বর পাবো না, তাহলে কি আমি অন্য অপ্রয়োজনীয় কথা লিখে 1.5 পৃষ্ঠা বানায় ফেলবো? না, সেটা তোমরা করবা না। তোমরা লেখার মান কিন্তু ঠিক রাখবা, অপ্রয়োজনীয় কথা লিখে বড় করার কোনো দরকার নাই, তবে 1.5 পৃষ্ঠা লেখা ভালো। এবং আরেকটা দিক, এই যে গ নম্বর লেখার পরে আমাদের যে জায়গাটা থাকলো, তোমরা এখানে ঘ নম্বরটা শুরু করবা না, তোমরা পরের পেজে ঘ নম্বর শুরু করবা। এবং ঘ নম্বর যেহেতু আমরা 4টা প্যারায় লিখবো বলছি, ঘ নম্বরের জন্য আমাদের আদর্শ লেখা হচ্ছে 2 পৃষ্ঠা। তাহলে আমরা কি করব, আমরা ক এবং খ নম্বর 1 পৃষ্ঠায় আটাবো, পরে গ আমরা লিখবো 1.5 পৃষ্ঠায়, এবং সেই পৃষ্ঠার নিচেরটায় আমরা ঘ শুরু করব না, ঘ আমরা তারপরের পেজে শুরু করবো এবং 2 পৃষ্ঠা লিখবো। এবং এভাবে লিখলে আমাদের তাহলে একটা সৃজনশীলের জন্য মোটামুটি আমাদের লাগতেছে কত পেজ? 5 পেজ। এভাবেই লিখলে আশা করি তোমরা খুব সর্বোচ্চ নম্বরটাই পাবা। এরপর চলো আমরা একটা সৃজনশীল দেখে আসি যে কিভাবে, আমরা একটা নমুনা সৃজনশীল দেখে আসি যে কিভাবে আমরা আনসারটা করব। যেটা আমরা এতক্ষণ বললাম সেটারই আমরা একটা নমুনা দেখে নিব। 1783 খ্রিস্টাব্দে রংপুর দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুল দ্বীনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দ্বীনের সাহস আর ক্ষোভকে মুক্তি পাগল বাঙালি জাতি আজও ভুলেনি। ক, ভগবানের দিব্যি কর্নেল সাহেব তোমরা বড় বেহায়া উক্তিটি কার? খ, পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন সংলাপটি নিয়ে নাট্যকার কি বোঝাতে চেয়েছেন? গ, উদ্দীপকে নুরুল দ্বীনের চেতনার সঙ্গে সিরাজউদ্দৌলার চেতনাগত সাদৃশ্য তুলে ধরো। এবং ঘ, নবাব সিরাজউদ্দৌলার দেখানো পথই নুরুল দ্বীনের সংগ্রামের পথ মন্তব্যটির পক্ষে যুক্তি দাও। চলো আমরা উত্তরগুলো দেখে আসি। ক নম্বর, ভগবানের দিব্যি কর্নেল সাহেব তোমরা বড় বেহায়া উক্তিটি কার? উক্তিটি জগৎ শেঠের। এখন যদি তোমরা খুব সময় কম পাও শেষের দিকে, যে তোমরা যদি শুধু এতটুকু লেখো যে উক্তিটি জগৎ শেঠের, তাহলেও তোমাদেরকে ফুল নম্বর দিতে বাধ্য। কাজে ক নম্বরটা কি? 1 লাইন। এবারে খ নম্বর, পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন সংলাপটির মধ্য দিয়ে নাট্যকার কি বুঝিয়েছেন? ভয় দেখিয়ে মানুষকে শাসনের যে বিষয়টা সেটা বোঝাতে চেয়েছেন, এবং এই বিষয়টা কিভাবে বোঝালেন সেটাই আমরা পরের প্যারায় ব্যাখ্যা করব।
সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর নবাব হিসেবে মীর জাফরের অভিষেক অনুষ্ঠানে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে সর্বসম্মুখে শেকল বাঁধা অবস্থায় জাফরগঞ্জের কয়েদিখানায় নিয়ে আসার কথা বলেন, কারণ নবাবের এখনো দুরবস্থা দেখে জনসাধারণের মনে নতুন নবাবকে নিয়ে ভয়ের সঞ্চার হবে। তার মতে জনমনে ভয় জিইয়ে রাখাটাই হলো শাসন ক্ষমতা টিকিয়ে রাখার মূল ভিত্তি। প্রশ্নোত্তর সংলাপটির মাধ্যমে এ কথাটি বোঝানো হয়েছে। প্রথমে আমরা বললাম যে কি বোঝানো হয়েছে এবং পরে আমরা বললাম যে কিভাবে বোঝানো হয়েছে। গেল খ নাম্বার। এরপরে গ নাম্বার হচ্ছে সিরাজউদ্দৌলা এবং নুরুলদিনের চেতনাগত সাদৃশ্যটা তুলে ধরতে বলা হয়েছে। এখন তাদের কি রকমের সাদৃশ্য? দেশ ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও মমত্ববোধের দিক থেকে উদ্দীপকের নুরুলদিনের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের নবাব সিরাজউদ্দৌলার চেতনাগত সাদৃশ্য বিদ্যমান। এবং এখন যে জিনিসটা নিয়ে সাদৃশ্য বিদ্যমান সেটা নিয়ে আমরা কথা বলবো। দেশপ্রেম একটি মহৎ গুণ। মানবিক বোধ সম্পন্ন যে কোনো মানুষই নিজের দেশকে জীবন দিয়ে ভালোবাসে। প্রকৃত দেশপ্রেমিকের কাছে দেশ মাতৃকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। এবং পরবর্তী প্যারায় আমরা দেখাবো যে কিভাবে সাদৃশ্যপূর্ণ হলো। উদ্দীপকের 1783 সালে রংপুর দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী কৃষক নেতা নুরুলদিনের কথা বলা হয়েছে। অত্যাচারী জমিদার ও ব্রিটিশদের হাত থেকে নিজ এলাকার মানুষকে মুক্ত করতে তিনি কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। একইভাবে সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলাও দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে বিদেশি ইংরেজ বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হন। এক্ষেত্রে দেশ ও মানুষের প্রতি গভীর ভালোবাসাই তাদের এমন অবস্থানের কারণ। এভাবেই তাদের মধ্যে চেতনাগত সাদৃশ্য পরিলক্ষিত হয়। ক্লিয়ার? এই যে আমরা 3টা প্যারা করছি, প্রথম প্যারায় আমরা দেখাইছি যে এই কারণে সাদৃশ্য এবং যে কারণটা সেটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করছি। 3 নাম্বার পয়েন্টে আমরা দুজনেরই সাদৃশ্যটা দেখিয়ে দিয়েছি। এবারে আসি ঘ নাম্বার। ঘ নাম্বারে বলা হয়েছে নবাব সিরাজউদ্দৌলার দেখানো পথেই নুরুলদিনের সংগ্রামের পথ। সিরাজউদ্দৌলার নাটক ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ কিনা এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা লিখছি যে নাটক উদ্দীপকের আলোকে এই মন্তব্যটা হচ্ছে কি যথার্থ। এর পরের প্যারায় আমরা কি বলছি? বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পুরনো। বাঙালি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের দিনে উপনীত হয়েছে। তারপরের প্যারায় আমরা বলছি সিরাজউদ্দৌলার নাটকে নবাব তার আমত্তবর্গ, নিকটাত্মীয় ও প্রধান সেনাপতির ষড়যন্ত্রের শিকার হন। তাদের বিশ্বাসঘাতকতায় তিনি পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হন। পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে তিনি ইংরেজদের প্রতিহত করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। একইভাবে উদ্দীপকেও এক ঐতিহাসিক সংগ্রামী চরিত্র নুরুলদিনের কথা বলা হয়েছে। অত্যাচারী জমিদার ও সাম্রাজ্যবাদী ইংরেজদের হাত থেকে নিজ এলাকাকে রক্ষা করতে স্থানীয় কৃষকদের নিয়ে রংপুর দিনাজপুর অঞ্চলে তিনি তাদের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে তোলেন। তার এই সংগ্রাম আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। এবং ফাইনালি লাস্ট যে ফিনিশিং টাচ, সিরাজউদ্দৌলা নাটকে বাংলা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য ইংরেজদের বিরুদ্ধে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার বীরোচিত ভূমিকা এবং মীর জাফর ও সভাসদদের ষড়যন্ত্রে পলাশী যুদ্ধের পরাজিত হওয়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকেও সামন্তবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী কৃষক নেতা নুরুলদিনের নবাব সিরাজউদ্দৌলার মতো দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে বেনিয়া ইংরেজদের বিরুদ্ধে সাহসিকতার সাথে রুখে দাঁড়ান। এদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আমি আশা করছি এই ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে এবং এভাবে যদি তোমরা সময় মেনটেন করে এবং এভাবে প্যারা করে তোমরা সুন্দরভাবে আনসারটা করো তাহলে আশা করি তোমরা সর্বোচ্চ নম্বরটাই পাবে এবং তোমাদের আর বাংলায় ক্লাস মিস হওয়ার চান্স থাকবে না। তো এখন থেকে তোমরা এভাবেই প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।